ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। বিজোড় মানে যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, সেই সংখ্যাগুলিকে বলা হয় বিজোড় সংখ্যা। তো এমনি আমাদের ধরো 1 হলো বিজোড় সংখ্যা, তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা 2 যোগ করে পাবো, 1 যোগ 2 3, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে হবে 3। তো এবার যেহেতু একটাই নেওয়া হয়েছে তাহলে এবারে তাহলে 1 এর পরে আসছে 3, তারপরে 5, তাহলে 1 এর সাথে 4 যোগ করলে 5 হবে। তো আমি সেই সংখ্যাটা ধরেছি ধরো x, তাহলে প্রথম সংখ্যা x, তারপরে x+2, তার x+4। এবার শর্তানুসারে তাহলে মাঝের সংখ্যা হচ্ছে x+2, তো শর্তানুসারে x+2 সমান m-3, তাহলে x সমান কত, m-3 - 2, মানে এখানে এটা +2 ছিল বাঁ দিকে, ডান দিকে যেতে মাইনাস হয়ে গেল, তাহলে x এর ভ্যালু হচ্ছে m-5। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে m-5, তাহলে পরবর্তী সংখ্যা তৃতীয় যেটা সংখ্যা সেটা ছিল আমাদের x+4, তো x এর জায়গায় লিখবে m-5 + 4, তাহলে -5 আর +4 মধ্যে হবে -1, তাহলে m-1, তাহলে অপর দুটো সংখ্যা হলো m-5 আর m-1। দুইতে দিয়েছে 9 কিলোমিটার 8 ডেকামিটার 7 সেন্টিমিটার 6 মিলিমিটার সমান কত মিটার। তো পুরোটাকে আগে মিলিমিটারে নিয়ে চলে যাবে, কিলোমিটারের পরে হেক্টো, তারপরে হচ্ছে ডেকা, তাহলে কিলো থেকে হেক্টো 10, হেক্টো থেকে ডেকা 10, 10 10 কে 100, তার মানে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। তাই 9 কে 100 দিয়ে গুণ করে 900, তার সাথে 8 যোগ করে নিলাম, 908 ডেকামিটার। ডেকামিটারের পরে আছে সেন্টিমিটার, তাহলে কিলো হেক্টো তারপর ডেকা, ডেকার পরে যেতে হবে আমাকে মিটারে, তাহলে ডেকা থেকে মিটার হচ্ছে একটা 10, মিটার থেকে ডেসিমিটার একটা 10, ডেসি থেকে সেন্টি আর একটা 10, তাহলে 3টে 10 গুণ করলে হয় 1000, তার মানে 1 ডেকামিটার সমান 1000 সেন্টিমিটার। তাই এটাকে 1000 দিয়ে গুণ করে এই সংখ্যাটা পেলাম, তার সাথে এই 7 সেন্টিমিটারটা যোগ করে পুরোটাকে সেন্টিমিটার নিয়ে আসলাম। এবার সেন্টির পরেই হয় মিলির ঘর, ডেসি সেন্টি মিলি, তার মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাই এই সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করে একে মিলিমিটারে নিয়ে গিয়ে 6 মিলিমিটারটা যোগ করে দিলাম। এবার যেহেতু পুরোটাই আমাকে মিটারে যেতে হবে, তো 1 মিলিমিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, তাই এইটাকে 1000 দিয়ে ভাগ করব। তো একটা দশমিক হবে 3টে শূন্য, মানে ডান দিক থেকে 3টে সংখ্যার বাঁ দিকে একটা দশমিক হয়ে বসবে, তো 9080.076 মিটার হবে অ্যান্সার। তিনেতে দিয়েছে l/xix - l/xv কত, সেটা রোমান সংখ্যায় আমাকে লিখে নিতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রোমান সংখ্যাগুলোকে আমাদের হিন্দু আরবিক সংখ্যায় লিখে হিসাব করে তারপর আবার সেটাকে রোমান সংখ্যায় নিয়ে যাবে। l মানে 50, 50 এর পরে 3টে x মানে 50, 60, 70, 80, ix মানে 9, 89, আর এখানে l মানে 50, 60, 70, 5, 75। তাহলে এবার মাইনাস করলে 89 থেকে 75 মাইনাস করলে হচ্ছে 14, 14 মানে 10 যোগ 4, 10 মানে x আর 4 মানে iv, তাহলে অ্যান্সারটা হবে xiv। 4এতে দিয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 আর 546, সংখ্যা দুটি কি কি হতে পারে। তো এখানে ধরি সংখ্যা দুটি হচ্ছে ক এবং গ আর খ ইন্টু গ, তো গসাগু হচ্ছে গ আর লসাগু ক গুণ খ গুণ গ, তাহলে গসাগু গ মানে হচ্ছে 13 আর লসাগু ক গুণ খ গুণ গ মানে 546। এবার লসাগুকে মানে গসাগু দিয়ে যদি আমরা ভাগ করি, মানে ক গুণ খ গুণ গ বাই গ মানে লসাগু ভাজিত গসাগু সমান হচ্ছে 42, তার মানে ক গুণ খ হলো 42। এবার কোন কোন সংখ্যা গুণ করে 42 হয় তার একটা লিস্ট তৈরি করতে হবে এবং তাদের মধ্যে যেগুলো পরস্পর মৌলিক সেগুলোই আমরা নেব। এক্ষেত্রে সবগুলোই কিন্তু পরস্পর মৌলিক জোড়া, 1 42, 6 7, 2 21, 3 14, এরা সবাই পরস্পর মৌলিক। তাহলে সংখ্যাগুলি হলো এবার প্রত্যেকটা জোড়ার সাথে 13 দিয়ে গুণ করে দিয়ে সংখ্যাগুলো হচ্ছে 13, 546, 78, 91, 26, 273 বা 39, 182। 5এতে বলেছে 2.1226 আর মাথায় রয়েছে পৌনঃপুনিক, একে সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করো, মানে এটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তো এখান থেকে আমাদের লব-হর বিশিষ্ট ভগ্নাংশে আসতে হবে। তো লব-হর বিশিষ্ট ভগ্নাংশে আসতে গেলে প্রথমে আমরা লবটা কিভাবে তৈরি করব, দশমিকটা বাদ দিয়ে আবৃত্ত দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখব, সেখানে যে দুটো সংখ্যার মাথায় আবৃত্ত দশমিক আছে সেই দুটো বাদ দিয়ে বাকিগুলো
বিয়োগ দেব। তাহলে 2126 থেকে 21 বিয়োগ দেবে। আর হরটা কিভাবে তৈরি করবে, দশমিকের ডান দিকের সংখ্যা দেখার দরকার নেই, বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে তাদের যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, আর যেটার মাথায় নেই তার পৌনঃপুনিক, তার জন্য একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে বিয়োগ করে হচ্ছে 2105/990, আর কাটাকুটি করলে 421/195। 2 এর আয়তে আসি, এখানে একটা গুণ করতে বলেছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমরা এটা পাবো। এটা একটু বিশাল বড় সংখ্যার গুণ, তো এই দুটো গুণ করে এইটা পাচ্ছি। এবার এটাকে 325 দিয়ে ভাগ করে দশমিকে নিয়ে গেলে এই অ্যান্সারটা পাবো। তো এটা একটু বিশাল বড় গুণ। 2 বলেছে কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো, খরচ শতকরা কত বাড়লো বা কমলো। তো লিখবে যে ধরা যাক আগে কয়লার দাম ছিল 100 টাকা এবং ব্যবহার করা হতো 100 কেজি কয়লা, অতএব মোট খরচ হতো 100 × 100 10,000 টাকা। কয়লার দাম 20% বাড়লে দাম হবে 120 টাকা, 100 + 20, আর ব্যবহার 20% কমলে এখন ব্যবহার করা হবে 80 কেজি কয়লা, 100 - 20, 80 কেজি কয়লা ব্যবহার করা হচ্ছে। তাহলে নতুন খরচ হচ্ছে কত, 120 × 80 মানে 9,600 টাকা। 8×12 = 9,600 টাকা। তাহলে খরচ কমবে 10,000 থেকে 9,600 × 100/10,000। তাহলে এখান থেকে বিয়োগ দিলে হচ্ছে 400 × 100/10,000, কাটাকুটি করলে 4%, খরচ কমবে 4%। 2 এর 3-তে একটা ভাগ করতে বলেছে, তো এটা হচ্ছে 2.400024 কে 800.008 দিয়ে ভাগ, তো এটা দশমিক ভগ্নাংশকে এইভাবে সামান্য ভগ্নাংশে লিখে নেবে। তো এগুলো ভাগ করতে সুবিধা হয়, কাটাকুটি করলে মানে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। তো 8,08,000 কে যদি 3 দিয়ে গুণ করি আমি এই সংখ্যাটা পাবো। তো একেবারে কেটে দিয়েছে, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, 3 এর 1000, তো 0.003 হচ্ছে সংখ্যাটা। 4-তে দিয়েছে গোপাদের গ্রামের লোক সংখ্যা হচ্ছে এত, আর তার মামাদের গ্রামের লোক সংখ্যা হচ্ছে এত। বলেছে কোন গ্রামের লোক সংখ্যা বেশি, এটা সংখ্যা দেখেই বুঝতে পারছি যে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। এবার বলেছে কত বেশি, তো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দেব, আর দুটি গ্রামের মোট লোক সংখ্যা এই দুটো যোগ করে দেব। তাহলে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি বিয়োগ করে এই সংখ্যাটা পাচ্ছে, দুটি গ্রামের লোক সংখ্যা যোগ করে এইটা। তো উত্তর লিখে দেবে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি আর এতজন বেশি, আর দুটি গ্রামের মোট লোক সংখ্যা এতজন। 5-তে বলেছে প্রতিটি বস্তায় 30 কিলোগ্রাম চাল ধরে এমন কতগুলি বস্তায় 6.3 টন চাল রাখা যাবে। 1 টন মানে 1000 কেজি। তাহলে 1 টন সমান হচ্ছে 1000 কেজি, সেখান থেকে 6.3 টন মানে 6.3 × 1000, তো আমরা পাচ্ছি 6300 কিলোগ্রাম মানে কেজি। তাহলে 30 কিলোগ্রাম চাল ধরে একটি বস্তায়, 1 কিলোগ্রাম ধরবে 30টি বস্তায়, আর 6300 কিলোগ্রাম চাল ধরবে 6300 ভাজিতক 30 মানে 210টি বস্তায়। তাহলে মোট 210টি বস্তা লাগবে। 3-এ আসি, 3-এর আয়তে দিয়েছে গতবারের ঝড়ে বাড়িঘর উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে, মানে যারা যায়নি গ্রামটা থেকে গেছে। তাহলে ঝড়ের আগে ওই গ্রামের লোক সংখ্যা কত ছিল, আর যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা এখন কত। তাহলে বলছে 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, অতএব গ্রামে থেকে যাওয়া অধিবাসী হচ্ছে 100 - 20 মানে 80%। তাহলে ঝড়ের আগে ওই গ্রামে জনসংখ্যা ছিল 880 ভাজিতক 80% মানে 880 ভাজিতক 80 100, তাহলে 880 × 100/80, তো 1100 জন। অতএব গ্রাম ছেড়ে চলে যাওয়া লোক সংখ্যা হচ্ছে 1100 × 20% মানে 1100 × 20 100, তো কাটাকুটি করলে হবে 220 জন লোক চলে গেল। এবার বলেছে যে যে 200 মানে যারা চলে গিয়েছিল তার মধ্যে আবার 10% গ্রামে ফিরে এসেছে। তাহলে 220 জনের 10% মানে 22 জন, আর গ্রামে আগে অবশিষ্ট ছিল 880 জন। তাহলে এখন ওই গ্রামের জনসংখ্যা 880 + 22 মানে 902 জন। 2-তে এখানে এম এন পি কিউ আর এর একটা করে সাংখ্যমান দিয়ে এইটার মান নির্ণয় করতে বলেছে। তো এম সমান 8, এন সমান হচ্ছে 2, পি সমান হলো 0, কিউ সমান -2,
আর আর সমান হচ্ছে -1, তাহলে -2 -1 গুণ করব, m সমান হচ্ছে 8, 8 ইন্টু -1, আর এটা রেখা বন্ধনী আছে 8 গুণ 2 -2 ইন্টু -2, কিউ এর ভ্যালু -2। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 8 দুগুণে 16, আর এখানে মাইনাস ছিল 2, আর এমনি -2 গুণ করলে -4 হয়, বাইরে যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে গেল 20, আর এই দুটো গুণ করে হচ্ছে এই শুধু দুইটা, -2 আর মাইনাস গুণ করে এই দুইটারে, এইটার -1 গুণ করে হচ্ছে আমাদের এইটা। এটা একটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, এটা 16 আর 4 যোগ করে পাচ্ছি 20, আর -8 আর -20 যোগ করে হচ্ছে -28, এর বাইরে যেহেতু মাইনাস ছিল তাই এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 28 প্লাস 2 মানে 30, আর এখানে সংখ্যার বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই মানে আমরা যোগ করব, এই সরি গুণ করব, তো এখানে মাইনাস, জিরোর আগে মাইনাস আছে আর এখানে মাইনাস, তো এটা হয়ে গেল 2 ইন্টু 0 মানে +0, এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, তাই +60, 60 আর 8 যোগ করা হবে 68। তিরেতে বলেছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 48, 64 দিয়ে বিভাজ্য হবে। তো 24, 32, 48, 64 লসাগু বার করবে, 2 বারে 24, 16 দুগুণে 32, 24 দুগুণে 48, আর 32 দুগুণে 64, আবার 2 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 3 দিয়ে 3 একে 3, 4 2 8 নেমে গেল, আবার 2 দিয়ে 1 2 1 4, 2 দিয়ে দিলে 1 1 1 2, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানেও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 64, 64 আর 3 গুণ করলে 192, লসাগু হচ্ছে 192। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পিঠে হচ্ছে 5টা শূন্য, 1 2 3 4 5 6। এবার এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 192 দিয়ে ভাগ করবে, ভাগফল হবে 520, ভাগশেষ 160, 192 থেকে 160 বিয়োগ দেবে হবে 32, তাহলে নির্ণয় সংখ্যা হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5678 আর 32 যোগ করলে এই সংখ্যাটা, এটাই হবে নির্ণয় অ্যান্সার। চারেতে একটা সরল করতে দিয়েছে, আচ্ছা এখানে মাথায় পৌনপুণিক আছে, তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ দিয়ে দিই তাহলে এখান থেকে আমি শুধু 1 পাবো, তো সেখানে এটার সাথে যোগ করলে 9.6, এবার আছে 7.6 পৌনপুণিক, এটা থেকে আমি যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 76 বিয়োগ 1/9 হবে, আর এটা 2.5 পৌনপুণিক, তাহলে এখানে ভাজিতক 25 বিয়োগ 2/9 গুণ, এটা আমি দশমিক থেকে একেবারে সামান্য ভগ্নাংশে নিয়ে গেছি 32 এর 100, তাহলে এখান থেকে পাচ্ছি 75 এর 9, আমি ভাগটা গুণ করে নিয়েছি তাই 9টা উপরে চলে গেছে, আর 25 থেকে 2 বিয়োগ হয়ে 23, 9 9 কেটে গেল, আর 32 এর 100 উপরে 9.6 লিখলাম। 9.6টাও দেখো দশমিক, এটাকে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই 96 এর 10 পেলাম, আর 23 আর 100টা, এটা যেহেতু মাঝখানে দাগটা মানে ভাগ, তো 23 আর 100টা ওই জন্য উপরে চলে গেল, আর নিচে তাহলে চলে এলো 10 গুণ 75 গুণ 32, 32কে 3 দিয়ে গুণ করলে হয় 96, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাই 3 3 25 75, 25 লিখলাম, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে এটা 5, এটা 2, তাহলে 23 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46 এর 5 মানে 9 পূর্ণ 1 এর 5। 5-এ দিয়েছে মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 50 পয়সা মানে 1 এর 2 টাকা, আর 25 পয়সা মানে 1 এর 4 টাকা, যেহেতু সবই টাকায় আছে টাকায় নিয়ে যাওয়া ভালো। বলেছে প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে, যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তবে মুদ্রার সংখ্যা কত। তো বলেছে মানে যা আছে সব একই সংখ্যা, মানে ধরো 5 টাকার কয়েন 5টা আছে, 2 টাকার কয়েন 5টা আছে, মানে মোট সংখ্যাগুলো এক। তো প্রত্যেক প্রকার মুদ্রা আছে যদি এক্সটি ধরি তাহলে 5 টাকার মুদ্রা মোট আছে 5x, 2 টাকার মুদ্রা মোট আছে 2x, 1 টাকার মুদ্রা x, 50 পয়সা আছে x/2, আর 25 পয়সা x/4, এগুলো যোগ করে আমাদের হচ্ছে 35 এর x সমান, এটা যেটা সমান হচ্ছে 315 আর কি। তো এবারে ভগ্নাংশে যোগ করার মতো করবো, এই কটা আগে যোগ করে নিলাম, 5 আর 2 7 1 8 8x, 2 আর 4 এর লসাগু হয় 4, 4 8 32 এর x, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, এখানে 2x আর এখানে x, 32 দিয়ে হচ্ছে
34 আর 1 35 এর x সমান হচ্ছে 315, চারটা দিকে গুণে চলে গেছে, তাই 315 গুণ 4, তাহলে x সমান 315 গুণ 4/35। 35কে 9 দিয়ে গুণ করলে হয় 315, 5 9 45, সাথে 4, 3 9 27, 7 4 28 29 30 31, তাহলে 4 9 36টি, মুদ্রার সংখ্যা 36টি। আচ্ছা, এবার তাহলে আমি হিসাব করে দেখিয়ে দিই। মানে তোমার 5 টাকার কয়েন আছে 36টি, তার মানে মোট টাকা হচ্ছে 180। 2 টাকার কয়েন হচ্ছে 72, 1 টাকার কয়েন 36টি আছে, 50 পয়সা হচ্ছে 50 পয়সা হচ্ছে 36 18টি, আর তোমার 25 পয়সা হচ্ছে 9টি। এটা যোগ করে যদি আমার 315 টাকা হয় তাহলে আমার হিসাব ঠিক আছে। তাহলে দেখো 8 আর 2 10, 10 আর 6 16, 16 9 25 এর 5, হাতে রইল 2, 8 আর 2 10, আর এখানে 7 আর 3 10, 10 10 20, আর 1 21 এর 1, হাতে রইল 2, 2 আর 1 3, তাহলে 315 টাকা হচ্ছে আমার। তার মানে আমার মুদ্রা সংখ্যা 36টি, অ্যান্সার ঠিক আছে। 6তে দিয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 273 আর 9555। একটি সংখ্যা 1365 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গসাগু সমান 273, লসাগু 9555, একটি সংখ্যা 1365, তাহলে অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা। তো 273 গুণ 9555/1365, তো 273 5 হচ্ছে 1365, তো 5 আর 9555কে 5 দিয়ে কাটলে 1911, তাহলে অপর সংখ্যা হচ্ছে 1911।